মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার পঞ্চধিক শতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম দ্রোণাচার্য দ্রুপদের ওপর প্রতিশোধ নিয়েছেন তাঁর রাজ্য দখল করে এবং তারপর আবার অর্ধেক রাজ্য ফিরিয়ে দিয়ে। দ্রুপদ অপমানের জ্বালায় একজন দৈব পুত্র চাইছেন যিনি দ্রোণকে হত্যা করবেন। এদিকে মহারাজ ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে যুবরাজের পদে অভিষিক্ত করলেন। পাণ্ডব ভাইয়েরা অতিরিক্ত ভালো কাজ করে ধৃতরাষ্ট্রের চক্ষুশূল হয়ে উঠলেন। ধৃতরাষ্ট্র নিজের এবং পুত্রদের রাজনৈতিক ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন হয়ে উঠলেন। নিজের মন্ত্রিসভার এক কুটিল বুদ্ধি মন্ত্রীকে ডেকে পাঠালেন তিনি। এই মন্ত্রীর নাম কনিক। রাজশাস্ত্র বা দণ্ডনীতি শাস্ত্রে পণ্ডিত এই ব্যক্তি সেকালের ভরদ্বাজ নীতির অনুসারী ছিলেন। কনিক জাতিতে ব্রাহ্মণ এবং ধৃতরাষ্ট্রের পরামর্শদাতা মন্ত্রী। ধৃতরাষ্ট্র তাঁকে নিজের বাড়িতে ডেকে এনে পাদ্য অর্ঘ্য দিয়ে সরলভাবে তাঁর কাছে নিজের অন্তর উদ্ঘাটিত করলেন। বললেন, বামুন ঠাকুর, আমি বড় কষ্টে আছি। আমারই ভ্রাতুষ্পুত্র পাণ্ডবদের শক্তি বৃদ্ধির কথা সকলেই এক সুরে বলে বেড়াচ্ছে। তারা এখন বিখ্যাত মানুষ। এদের এই বার বৃদ্ধি দেখে আমার কিন্তু মনে বড় অসূয়া জন্মাচ্ছে। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, অসূয়া শব্দটার একটা গভীর অর্থ আছে। অসূয়া মানে হলো হাজার গুণ থাকলে তার মধ্যে দোষ আবিষ্কার করা। তিনি এর একটা সহজ উদাহরণও দিয়েছেন। কোনো ক্লাসে একটি ছেলে দারুণ ফল করছে, পরীক্ষায় প্রথম হচ্ছে, অথচ অন্য অল্প বুদ্ধি ছাত্র এবং তার বাবা মা সেই প্রথম হওয়া ছাত্র সম্বন্ধে বলছে, আরে মুখস্থ করে চালাচ্ছে, মাথায় কিচ্ছু নেই। একে বলে স্বগুণে দোষ আবিষ্কার করা। আচ্ছা, তোকে কি কেউ মুখস্থ করতে বারণ করেছে? তুইও মুখস্থ করে প্রথম হ না। কিন্তু না, অক্ষম অকর্মণ্যের দাম্ভিক ঈর্ষাই হলো অসূয়া। ধৃতরাষ্ট্র তার নিজের ছেলেদের ঠিক পথে চালিত না করে পাণ্ডবদের শক্তিমত্তা বুদ্ধিমত্তার মধ্যে দোষ আবিষ্কার করেছেন। ধৃতরাষ্ট্র কনিককে বললেন, যেভাবে এদের বার বৃদ্ধি ঘটছে তাতে এদের সঙ্গে ভাব রেখে চলবো নাকি এদের সঙ্গে বিবাদ বিসংবাদে যাব, সে বিষয়ে রীতিমতো চিন্তার কারণ ঘটেছে আমার। তোমাকে তাই জিজ্ঞাসা করছি, কি করা যায় বলো তো? তুমি যা বলবে তাই করব। কনিক বললেন, মহারাজ, আপনি পরামর্শ চাইছেন, সেই পরামর্শ আমি নিশ্চয় দেব। রাজনীতির সমস্ত রহস্যই আপনাকে জানাবো। কিন্তু মহারাজ, রাজনীতি শাস্ত্রের উপদেশ মোটেই মধুর নয়, বরঞ্চ তীক্ষ্ণ। অতএব সেই তীক্ষ্ণতার কথা শুনে আপনি যেন আমার ওপর আবার অসূয়া করবেন না। যদি বলেন স্বভাব কোমল ব্রাহ্মণ হয়েও এমন তীক্ষ্ণ উপদেশ শোনালে দোষ তো তাকে দেবই, তাহলে জানাই, আমি আপনাকে যা বলবো তা আমার ব্যক্তিগত কোনো মত নয়। রাজনীতি শাস্ত্রের যা নির্দেশ তাই আপনাকে জানাবো, এবং সে নির্দেশ দাঁড়িয়ে আছে রাজনীতির দর্শনের ওপর। সে দর্শনটাই তীক্ষ্ণ। অতএব আপনি যেন আমার গুণে আবার দোষ আবিষ্কার না করেন। কনিক বললেন, দেখুন মহারাজ, আপনি যাকে শত্রু বলে মনে করছেন, বিশেষত যদি সে আপনার কোনো অপকার করে থাকে, তবে তাকে মেরে ফেলাটাই সবচেয়ে ভালো। শত্রু যদি পরাক্রমশালী হয় তবে ফাঁক খুঁজতে হবে, কখন তার বিপদ আসে, এবং সেই বিপদের সময়ে আক্রমণ করে তাকে মেরে ফেলতে হবে। তখন যেন ভাই বন্ধু এসব বিচার করতে যাবেন না। আবার শত্রু যদি রাজ্যের মধ্যেই শক্তিশালী হয়ে ওঠে, সে যদি আবার তার মধ্যে যুদ্ধ নিপুণ হয়, তবে তাকে নিজের রাজ্যের মধ্যে না রেখে নির্বাসন দেওয়াটাই উচিত, কারণ সে যে কোনো সময় বিপদ ঘটাবে। কনিক বললেন, মহারাজ, মনে রাখবেন, মৃত শত্রুর কাছে আপনার কোনো ভয় নেই। যেভাবেই হোক শত্রু মরলেই আপনি নিশ্চিন্ত। আবার শরণাগত হয়েছে বলে তাকে দয়া করতে হবে, এসব বড় বড় কথা আমার রাজনীতিতে নেই মহারাজ। কনিক বললেন, দেখুন মহারাজ, রাজনীতিতে দয়া মায়ার কোনো স্থান নেই। আমি শত্রুর মূলচ্ছেদে বিশ্বাসী। প্রথমে শত্রুর মূল, তারপর তার সহায়, তারপর শত্রুপক্ষের সবাইকে, এমনকি শত্রুর ওপরে যারা ভরসা করে আছে তাদেরও মেরে ফেলা দরকার। কনিকের কথা শুনে ধৃতরাষ্ট্রের অন্ধচক্ষুও ছানা বড়া হয়ে উঠেছে। তিনি কথা বলার ফাঁক খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। কনিক সেটা বুঝেও ধৃতরাষ্ট্রকে কথা বলার সুযোগ দিলেন না, বরঞ্চ
তার অন্তরের গভীর কথাটি কেড়ে নিয়ে বললেন, মহারাজ, একজন রাজা তো আর বসে বসে আঙুল চষার জন্য রাজা হয় না। সে ফল চায়, রাজ্যের সমৃদ্ধি চায়, নিজে রাজা হিসেবে গদিতে থাকতে চায়। সমস্ত মানুষই তাই চায় মহারাজ। সাধারণের অবস্থায় দেখুন না, গাছ থেকে ফল খাবে তো লোকে গাছের ডাল টেনে টেনে নুইয়ে নিজের সামনে আনবে, তারপর পাকা ফলটি টুক করে তুলে নেবে। গাছের শাখাটি যদি ভাবে আমাকে আদর করার জন্য কাছে টানছে, তো ভুল ভাবছে। সেই রকম আপনিও আদরের ভাব করুন, ফলটি কিন্তু তুলে নিতে হবে মহারাজ। সময় এসে গেলে আর কোনো মায়া দয়া নেই। তখন সে ডাক ছেড়ে কাঁদুক, হাত জোর করুক আর শরণাগতই হোক, তাকে সোজা মেরে ফেলুন। এইভাবে কখনো ভালো কথা বলে, কখনো কিছু দিয়ে, কখনো বন্ধুজনের সঙ্গে তার ভেদ সৃষ্টি করে এবং সর্বশেষ উপায়ে তাকে মেরে ফেলে নিজের কাজটি গুছোতে হবে মহারাজ। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,00,000 জন 40 ঊর্ধ্ব পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। শত্রু শাতনের নির্দিষ্ট উপায়গুলি নিয়ে বলতে গিয়ে কনিক ধৃতরাষ্ট্রকে বলেছিলেন, সাম, দান, ভেদ এবং দণ্ড, এই 4টে উপায় প্রয়োগ করে শত্রুকে একেবারে উচ্ছেদ করে ছাড়তে হবে। প্রাচীন রাজনীতি শাস্ত্রে সাম, দান, ভেদ, দণ্ড এই 4টি উপায় যথেষ্ট বিখ্যাত শব্দ। সাম মানে মধুর সান্ত্বনা বাক্যে শত্রুর মন জয় করা। সামে কাজ না হলে দান, অর্থাৎ কিছুটা ছেড়ে দেওয়া। সে যেমন নিজকৃত পূর্বশর্ত ছেড়ে দেওয়াও হতে পারে, ধন সম্পত্তি দানও হতে পারে, আবার খানিকটা ভূখণ্ড ছেড়ে দেওয়াও হতে পারে। দান নীতিতে কাজ না হলে ভেদ সৃষ্টি করতে হবে। গুপ্তচর বা বিশ্বস্ত পুরুষের সাহায্যে রাজার সঙ্গে মন্ত্রীর, মন্ত্রীর সঙ্গে মন্ত্রীর, রাজার সঙ্গে প্রজার, প্রজার সঙ্গে মন্ত্রীর, এইভাবে শত্রু রাজ্যের একের সঙ্গে অপরের মতভেদ তৈরি করে রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা বাঁধিয়ে দিতে হবে। সাম, দান, ভেদ এই 3 উপায়ই বিফল হয়ে গেলে তখন দণ্ডের ব্যবস্থা, অর্থাৎ আক্রমণ। সেজন্য অবশ্য নিজেকে আগে থেকে তৈরি রাখতে হবে। সাম, দান, ভেদের প্রক্রিয়া চলাকালীন সময়ের মধ্যেই শত্রু রাজ্য আক্রমণ করার মতো শক্তি সঞ্চয় করে নিতে হবে। ধৃতরাষ্ট্র যে এই 4টি মোক্ষম উপায়ের কথা জানেন না তা মোটেই নয়। তিনি এতদিন সিংহাসনে বসে রাজ্য চালাচ্ছেন। বিশেষত অন্ধত্বের দরুন তার বাস্তববোধ কিছু কম হলেও তাত্ত্বিকতার ক্ষেত্রে তিনি কিছু কম পোক্ত নন। কিন্তু তিনি যা জানেন অথবা রাজনীতি শাস্ত্রে যা বলে তা হলো সাম, দান ইত্যাদির ক্রমিক প্রয়োগ, অর্থাৎ প্রথমটায় কাজ না হলে দ্বিতীয়টা, অথবা দ্বিতীয় উপায় সফল না হলে তৃতীয়টার প্রয়োগ ইত্যাদি। কিন্তু একই সঙ্গে 4টি উপায়ের প্রয়োগ, এ তো বড় সাংঘাতিক কথা। ধৃতরাষ্ট্র তাই লজ্জা না করে বলেই ফেললেন, বামুন ঠাকুর, সাম, দান, ভেদ, দণ্ডের মাধ্যমে কিভাবে শত্রু দমন করতে পারি সেটা একটু পরিষ্কার করে বলো তো বাপু। কনিক বললেন, দেখুন মহারাজ, এ জিনিস বোঝাতে গেলে আপনাকে একটি উদাহরণ দিয়ে বোঝাতে হবে। আপনি বরং আমার কাছে একটা গল্প শুনুন। এক বনে একটি শেয়াল থাকতো। শেয়ালটি নীতিশাস্ত্র এবং অর্থশাস্ত্র দুইই খুব ভালো জানত। এই গল্প তার সম্বন্ধে। এই শৃগাল অবশ্যই রাজনৈতিক নেতার প্রতীক। কনিক বলে চললেন, এই বনবাসী শেয়ালের 4 জন বন্ধু। এক বন্ধু বাঘ, দ্বিতীয় বন্ধু একটি ইঁদুর, তৃতীয় জন একটি নেকড়ে, আর চতুর্থ বন্ধু হলো একটি বেজি। 4 জনকে নিয়ে শেয়াল ভালোই আছে। ঠিক যেমন একজন ধূর্ত রাজা তাঁর চারপাশে প্রবল, দুর্বল এবং নিজের সমান শক্তি সম্পন্ন রাজাদের সঙ্গে নিয়েই চলেন। একদিন হলো কি, সেই বনের মধ্যে একটি বিশাল এবং বলিষ্ঠ হরিণ দেখা গেল। নধরকান্তি হরিণটিকে দেখে সকলেরই মাংস খাবার লোভ হলো বটে, কিন্তু শেয়াল অন্তত মুখে কিছু বলল না। বাঘ যেহেতু এই 5 জনের মধ্যে অসীম শক্তিধর, অতএব সে কারো তোয়াক্কা না করেই 2-1 বার হরিণটিকে ধরার চেষ্টা করেছে, কিন্তু সে ব্যর্থ হয়েছে। বাঘই যেখানে পারেনি সেখানে অন্যেরা তো কোন ছাড়। হরিণটিকে মাঝে মাঝেই দেখা যাচ্ছে, তাকে দেখে খাবার লোভও হচ্ছে, অথচ তাকে ধরা যাচ্ছে না।
এই অবস্থায় 5 জনের মন্ত্রণা সভা বসল। আর মন্ত্রণা সভায় কে না জানে শেয়ালই সবার আগে কথা বলবে, কারণ তার বুদ্ধি বেশি। শেয়াল বলল, দেখো ভাই বাঘ, তুমি এই হরিণটাকে মারবার জন্য বারবার চেষ্টা করেছো, কিন্তু হরিণটা যেমন জোয়ান, যেমন বেগবান, তেমনই তার বুদ্ধি। তুমি তাই পারোনি ধরতে, কিন্তু হরিণটা আমাদের চাইই চাই। তোমরা আমার বুদ্ধি শোনো। হরিণটা যখন ঘুমিয়ে থাকবে তখন আমাদের ইঁদুর বন্ধু নিঃশব্দে গিয়ে ওর 4খানা পায়ের গোড়ালির মাংস কুড়ে কুড়ে খেয়ে নেবে। পরের দিন দেখবে ওর আর দৌড়বার অত ক্ষমতা থাকবে না। এরপর যে শক্তি এবং বেগে হরিণ দৌড়বে, তাতে আমাদের বাঘ মশাইয়ের কোনো অসুবিধেই হবে না হরিণটাকে ধরতে। একবার ধরা পড়লে আমরা তখন সকলে মিলে প্রেমানন্দে হরিণটাকে খাবো। শেয়ালের বুদ্ধি সবার বেশ পছন্দ হলো। নির্দিষ্ট কর্তব্য অনুসারে ইঁদুর সময় বুঝে ঘুমন্ত হরিণের পায়ে এমন মৃদু তীক্ষ্ণ কামড় লাগালো যে হরিণ বুঝতেও পারল না যে তার 4খানি পাই ভীষণ রকমের কমজোরি হয়ে গেছে। বাঘের কোনো অসুবিধাই হলো না। পরের দিন সে 2-4 লাফে হরিণটিকে ধরে ফেলল। হরিণের বিশাল দেহটা নিথর হয়ে যেতেই শেয়াল এবার 4 বন্ধুকে বলল, এই হরিণটাকে আমি দেখে রাখছি, তোমরা নদীতে গিয়ে ভালো করে স্নান টান করে এসো, তারপর শান্তিতে মাংস ভোজন করা যাবে। এখানে গল্প যতটুকু এগোলো তাতে শাম এবং দান দুই পরপর ঘটে গেছে। শেয়াল প্রথম দিকে মন্ত্রণা দিয়ে সকলের বিশ্বাস উৎপাদন করেছে, তারপর বন্ধুদের স্নান করে ফিরে না আসা পর্যন্ত সে মৃত পশুটিকে সামলে রাখার বদান্যতা দেখিয়েছে। এবারে শেয়াল ভেদের পর্যায়ে যাবে। 4 বন্ধুর মধ্যে বাঘ সব থেকে তাড়াতাড়ি স্নান সেরে এলো। 5 জনের মধ্যে সে সব থেকে বলশালী, অতএব মাংসের ভাগটাও তারই সব থেকে বেশি চাই। এইবার শুরু হলো প্রাজ্ঞ শৃগালের আসল খেলা। সম্পূর্ণ হরিণটাকেই সে একা আত্মসাৎ করতে চায়। সে চিন্তার ভান করে মাথায় হাত দিয়ে বসে রইল। শৃগালের চিন্তাকুল ভাব দেখে বাঘও নিজে চিন্তাকুল হয়ে জিজ্ঞেস করল, কি এত ভাবছো পণ্ডিত? শেয়াল বলল, ভাবছি যে আমাদের ইঁদুর ভায়া এমন একটা কথা বলে গেল যে আমার তোমাকে বলতে সংকোচ হচ্ছে, আবার না বলেও থাকতে পারছি না। বাঘ বলল, আহা বলোই না, ইঁদুর কি বলেছে? শেয়াল বলল, আরে ওইটুকু পুঁচকে ইঁদুর বলে কিনা ধিক তোমাদের বাঘ মশাইকে, আর ধিক তার শক্তিকে। ওই হরিণটাকে মারল কে? আমি মেরেছি। ও তো কতবার চেষ্টা করেছে, পেরেছে? আমার শক্তির ওপর ভর করে দাঁড়িয়ে আছে যে সে আজ গর্জন করে বলছে মাংস খাবে। ছি ছি, লজ্জা করে না? তুমি তাকে বলে দিও পণ্ডিত, অমন মাংস আমি ছুঁয়েও দেখি না। আমি হরিণ মেরে দিয়েছি, এখন ও মাংস তোমার বাঘই খাক, অত গর্জন করার দরকার নেই। শেয়াল তার প্রথম ভেদ নীতি প্রয়োগ করলো এবং সফল হলো। সত্যিই তো, হরিণ মারার ব্যাপারে ইঁদুরের অবদান আছে, আর বাঘের মতো প্রবল শক্তিশালীর পক্ষে ইঁদুরের এই সাহায্য গ্রহণ লজ্জারই বটে। বাঘ স্বীকারও করল সে কথা। বাঘ একটু সলজ্জেই শেয়ালকে বলল, ইঁদুর যখন এ কথা বলেই গেছে, তখন তুমি আমাকে সে কথা জানিয়ে খুবই ভালো করেছ। তুমি আমাকে আমার আত্মসম্মান বাঁচিয়ে রাখতে সাহায্য করেছ। তোমার ইঁদুরকে বলো আর তার সাহায্যের দরকার হবে না, আমি আমার নিজের ক্ষমতাতেই বনের পশু মারতে পারবো। বাঘ আর বাক্য ব্যয় না করে নিজের পুরুষকার প্রমাণ করার জন্য বনে চলে গেল। বাঘের পর স্নান সেরে পরিপাটি হয়ে উপস্থিত হলো ছোট্ট ইঁদুর। ইঁদুরকে শেয়াল এমনিতেই মেরে ফেলতে পারত, কিন্তু তাতে বন্ধুদের মধ্যে নানা কথা উঠবে। রাজনীতিকরা দুর্বল শত্রুকেও রাজনৈতিকভাবেই মোকাবিলা করে, তাই ইঁদুরের উপরেও ভেদনীতি প্রয়োগ করল শেয়াল। সে বলল, দেখো ভাই ইঁদুর, তুমি এসে গেছো ভালোই হয়েছে। দেখো ভাই, একদিন মাংস খাওয়াটা খুব বড় কথা নয়। আমি চাই তোমার সর্বাঙ্গীন সর্বকালীন মঙ্গল হোক, এবং সেই জন্য এই একটা কথা তোমায় না বলে পারছি না। ওই যে বেজি, হরিণ মারার ব্যাপারে সে কি করেছে? এতটুকু সাহায্য সে করেনি। এদিকে সে কি বলছে জানো? বলছে ওই হরিণের মাংস আমি খাবো না, ওতে বাঘের মুখ লেগেছে, ও মাংস বিষ হয়ে গেছে আমার কাছে। আমি বরং নূতন অনুচ্ছিষ্ট মাংস খাবো। আমি ওই ইঁদুরটাকে খেতে চাই, আপনি অনুমতি করুন।
শিয়াল বলল, আমি তাকে অনুমতি দিইনি, কিন্তু সে আমার কথা শুনবে বলে মনে হয় না। ইঁদুর শিয়ালের কথা শুনে ভয়ে এক লাফ দিয়ে গর্তে ঢুকে পড়ল। এরপর এসে উপস্থিত হলো সেই নেকড়ে বাঘ। সে আসতেই শিয়াল বলল, দেখো ভাই, তোমার সামনে ভীষণ বিপদ। কি কারণে জানি না বাঘ তোমার উপর ভীষণ রেগে গেছেন। এর ফল খুব ভালো হবে না বলেই মনে হচ্ছে। তিনি এইমাত্র আমাকে বলে গেলেন এই নেকড়েটাকে আমি দেখে নেব। তিনি আবার সস্ত্রীক আসছেন তোমার উপর রাগ মেটানোর জন্য। এ কথা শোনার পর তোমার যা কর্তব্য মনে হয় করো। শেয়ালের কথা শুনে নেকড়ে বাঘ আর এক মুহূর্ত সেখানে থাকা ঠিক মনে করল, সেও পালালো। এইবার স্নান পরিপাটি হয়ে উপস্থিত হলো বেজি। শেয়াল জানে বড় বড় শত্রুরা তার রাজনৈতিক বুদ্ধির কাছে পরাজিত হয়েছে। বেজি হলো শেষ শত্রু এবং সে তার চেয়ে অনেক দুর্বল। অতএব আর কাল বিলম্ব নয়, এবার সে নিজেই ভয় দেখাবে। বেজিকে সে বলল, দেখো, ওই বাঘ, নেকড়ে, এদের সবাইকে আমি যুদ্ধে হারিয়ে দিয়েছি। তারা এখন আমার ত্রিসীমানার মধ্যে নেই, সব পালিয়েছে। তোমার যদি ইচ্ছা হয় আমার সঙ্গে যুদ্ধ করো এবং আমাকে জয় করে যত ইচ্ছে মাংস খাও। অর্থাৎ সময় বুঝে শেয়াল এখন দণ্ড প্রয়োগ করছে। বেজি দেখল সে শেয়ালের সঙ্গে পারবে না। অতএব যুদ্ধ না করেই সে বলল, তুমি ওই মহাশক্তিশালী বাঘকে হারিয়েছ, তারপর নেকড়ে বাঘ এবং শেষে বুদ্ধিমান ইঁদুরকেও হারিয়েছ। এরপর আমি আর তোমার সঙ্গে কোন মুখে যুদ্ধ করব? তুমি সবার চাইতে বড় বীর, আমার ক্ষমতা নেই তোমার সঙ্গে লড়ব। এই বলে বেজিও সেখান থেকে পালালো। সাম, দান ইত্যাদি উপায়ের মাধ্যমে সামান্য শেয়াল সবাইকে ঠকিয়ে নিয়ে নিজে একা সেই মৃগ মাংস ভক্ষণ করল। গল্প শেষ করে এবার কনিক ধৃতরাষ্ট্রকে বললেন, রাজনীতি করতে হলে এই শেয়ালের মতো ব্যবহার করতে হবে মহারাজ। ভীরু লোকটাকে সরিয়ে দেবেন ভয় দেখিয়ে, আর প্রবলতর শত্রুর কাছে হাত জোড় করবেন। লুব্ধ লোভী শত্রুকে ধনসম্পত্তি কিছু ছেড়ে দেবেন, আর দুর্বলের উপর বল প্রকাশ করবেন। আরো একটা কথা, এই রাজনীতির ব্যাপারে ভাই, বন্ধু, বাপ, ছেলে, গুরু, গুরুবৎ কিচ্ছু নেই। এরা শত্রু হয়ে দাঁড়ালে এদের ছাড়া নেই, মারতে হবে। উন্নতি করতে হলে এই নিয়ম জানবেন। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা ষড়ধিক শতম পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান।